আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা আলোচনা করব রসায়নের সর্বশেষ পাঠ নিয়ে। আর এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ে। দেখো, এখন আলোচনা করব হচ্ছে বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলসমূহের বিশেষ নাম। মানে এক একটা গ্রুপে এক এক ধরনের নাম কিসের জন্য আসছে, বইয়ের মধ্যে যেগুলো আছে ওইগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো। দেখো, এক নম্বর গ্রুপের নাম দেওয়া আছে ক্ষার ধাতু। ধাতু মানে জানো কি স্যার? আমরা এগুলো তো জানি। ধাতু মানে হচ্ছে যে সকল মৌল সর্বশেষ শক্তি স্তরের একটা দুইটা তিনটা থাকে, ওগুলাকে বলা হয় ধাতু। এই যে এক নম্বর গ্রুপের প্রত্যেকটা মৌলের একটা দুইটা সরি একটা করে আছে ইলেকট্রন, একটা করে থাকলে এগুলা কি হয়? ধাতু। তোমার এরও জানা যায়, আবার যারা ইলেকট্রন ত্যাগ করে তারা ধাতু। এক নম্বর গ্রুপে যারা থাকে তারা ধাতু। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায়, ক্ষার ধাতু কেন স্যার? ক্ষার ধাতু কেন? ক্ষার কি? ক্ষার কাকে বলে এর কি জানেন? না, যদি কেউ জানো তাহলে তো ভালো কথা, আর যদি কেউ না জানো একটু মনে রাখো। ধরো একটু একটা গ্লাস বা একটা কোনো একটা বিকারের পাত্রে নিলাম, এখানে ধরে পানি রাখছি। এই পানির মধ্যে কোন একটা যৌগ, যে কোনো একটা ধরনের যৌগ যদি পানির মধ্যে একটু মিশাই দেওয়া হয়, মিশানোর পর এই পানির মধ্যে যদি এক ধরনের তোমার যৌগ নতুন একটা উৎপন্ন করে, দেখো যৌগ উৎপন্ন করে হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। কি স্যার? যে কোনো একটা যৌগ পানির মধ্যে সাইডে দেওয়ার পরে মিশানো হলো, মিশানোর পর ওইখানে কি উৎপন্ন করছে? OH মাইনাস, মানে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। তাহলে ওই সমস্ত যৌগগুলোকে বলা হয় কি? ক্ষার। ভালো করে মনে রাখবে। তাহলে ক্ষার কাকে বলে? যে সকল যৌগ পানিতে দ্রবীভূত হয়ে, এই যে পানিতে দ্রবীভূত হয়ে, যে সকল যৌগ পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোক্সিল আয়ন প্রদান করে তাদের ক্ষার বলে। এখন প্রশ্ন হলো, কেন স্যার এই যে এক নম্বর গ্রুপের যেগুলো আছে এগুলা কিসের জন্য ক্ষার? এটাই তো পরীক্ষার, মানে এটাই তো তোমার মাথার মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা বেশি। এখন দেখো, আমরা একটা একটা করে ধরবো আর একটা একটা করে বিশ্লেষণ করার চেষ্টা করবো। এখন ধরো প্রথম কারণে ধরো হচ্ছে লিথিয়াম। গ্রুপ এক নম্বরে ধরো লিথিয়াম। এই লিথিয়ামকে যদি আমরা পানির সাথে বিক্রিয়া ঘটাই, এই লিথিয়ামকে যদি তার সাথে স্যার পানির আমরা সংকেত কত জানি? H2O। এটার সাথে যদি আমরা বিক্রিয়া ঘটাই, তাহলে বিক্রিয়া করার পরে কি উৎপন্ন করা হয়? এইটা দেখো। এখন তোমরা জানো কি না আমি জানি না, যদি কেউ জানো তো ভালো কথা, যদি না জানো তাহলে আজকে থেকে শিখে রাখো। এটা কি? পানিকে যদি ভাঙি, এই পানিকে ভাঙলে দুইটা জিনিস পাওয়া যায়। এক নম্বর হচ্ছে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন। এটা ভালো মতো মনে রাখেন স্যার। পানিকে ভাঙলে কয়টা জিনিস পাওয়া যায়? একটা হাইড্রোজেন আয়ন আর একটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। মানে এতদিন পরে পড়াশোনা করছি স্যার, আমরা তো জানি পানির হচ্ছে দুইটা হাইড্রোজেন থাকে আর একটা অক্সিজেন থাকে। এই দুইটা মিলে একসাথে বিক্রিয়া করে হচ্ছে পানি উৎপন্ন করে। আসলে এই দুইটা সত্য কথা, যে এখান থেকে ধরো হচ্ছে দুইটা হাইড্রোজেন থাকে আর ধরো একটা অক্সিজেন থাকে। এই অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করে তোমাদের কথায় পানি উৎপন্ন করে। আসলে বিক্রিয়াটা এরকম করে থাকতে পারে না, বা এরকম করে থাকে না। মূলত থাকে হচ্ছে কেবল যেটা লিখবো এটা, এই যে হাইড্রোজেন আয়ন প্লাস OH মাইনাস, মানে হাইড্রোক্সিল আয়ন যখন একসাথে বিক্রিয়া করে তখন কি উৎপন্ন করে স্যার? পানি উৎপন্ন করে। এটা হচ্ছে প্রকৃত বিক্রিয়া। তাহলে পানিকে ভাঙলে এই দুইটাকে একসাথে যুক্ত করলে যেমন পানি উৎপন্ন করে, পানিকে ভাঙলে তখন কেমন উৎপন্ন করবে স্যার? এই যে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। কোনভাবে এই ক্ষেত্রেও তাই। এই যে সামনে আমরা জানি লিথিয়াম তো ধাতু সবসময় কি থাকে? ধনাত্মক। আর আমরা জানি ধনাত্মক কার সাথে বিক্রিয়া করে স্যার? ঋণাত্মক প্রান্তের সাথে বিক্রিয়া করে। পানিটা বাংলে কি বাড়ায় স্যার? হাইড্রোক্সিল আয়ন ঋণাত্মক বাড়ায়। এই লিথিয়াম আর হাইড্রোক্সিল আয়ন বিক্রিয়া করে উৎপন্ন করে লিথিয়াম হাইড্রোক্সাইড। আর এখান থেকে এক্সট্রা করে কি উৎপন্ন করবে স্যার? হাইড্রোজেন উৎপন্ন করে। শেষ। হাইড্রোজেন থাকলে থাকতে পারে না, কারণ দুইটা মিলে একসাথে থাকে। এখান থেকে কি উৎপন্ন করে স্যার? লিথিয়াম হাইড্রোক্সাইড। লিথিয়ামের যোজনী 1, এখানে বসানো দরকার নাই। আর OH আছে হাইড্রোক্সিল আয়ন, ওর যোজনী কত? 1, এই পাশে বসানো দরকার নাই। কেন বসাবো না? কারণ এখানে যদি আমি 1 বসাই তার মানে বুঝা যাচ্ছে লিথিয়াম একটা আছে। আমি যদি না বসাই তাও কি বোঝা যাচ্ছে না যে লিথিয়াম একটা আছে? নিঃসন্দেহে বোঝা যায় যে এখানে লিথিয়াম একটা আছে। কিন্তু প্রশ্ন সেই জায়গায় না স্যার। বুঝলাম যে লিথিয়াম পানির সাথে বিক্রিয়া করে লিথিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করছে, কিন্তু এইটা কিসের জন্য ক্ষার ধাতু হইলো? এটা ধাতু ছিল, কিন্তু এটা কিভাবে ক্ষার হয়? এখন দেখো, এই যে লিথিয়াম হাইড্রোক্সাইড আছে না, এটাকে আমরা এখানে উঠাই না, এখানে একটু রাখবো। দেখো, লিথিয়াম হাইড্রোক্সাইড যখন আবার পানির সাথে, মানে পানির মধ্যে দিয়ে সাথে বিক্রিয়া করে দেবে না, তাহলে পানির মধ্যে যাওয়ার পরে লিথিয়াম প্লাস উৎপন্ন করে আর OH এই যে মাইনাস উৎপন্ন করে। এই লিথিয়াম তো আমরা জানি ধাতু প্লাস, আর OH এখান থেকে উৎপন্ন করে মাইনাস উৎপন্ন করে। আর আমরা তো এইমাত্র শিখলাম যে সকল যৌগ, এই যে একটা যৌগ, একটা দুইটা মিলে যৌগ, যে সকল যৌগ পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোক্সিল আয়ন, এই যেটা হাইড্রোক্সিল আয়ন প্রদান করে, ওগুলাকে বলা হয় ক্ষার। নিঃসন্দেহে তাহলে এটা কি? ক্ষার। কিন্তু এইটা হচ্ছে কি স্যার? এই যে 1 নম্বর গ্রুপে যেগুলো থাকলে হচ্ছে কি? ধাতু। কারণ ইলেকট্রন ত্যাগ করে, তাহলে যারা ইলেকট্রন ত্যাগ করে তারা ধাতু, কিন্তু পানির সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন করে স্যার? OH আয়ন উৎপন্ন করে। তার মানে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে তারা হচ্ছে ক্ষার। তাহলে 1 নম্বর গ্রুপকে কি বলা হয় স্যার? ক্ষার ধাতু বলা হয়। এই হচ্ছে কাহিনী। যদি কলেজে স্যার বুঝছি তো মার্শাল্লাহ ভালো করছেন, আর যদি কলেজে না স্যার বুঝি নাই কোনো সমস্যা নাই। আমি তুমি সামলাইছি, একটু টাইনে নিয়ে এটা স্ক্রিনশট মারো অথবা খাতায় মধ্যে উঠায় রাখো, কারণ আমি এখন বেশ কয়েকটা বিক্রিয়া করে দেবো এই ক্যাটাগরি। দেখো,
এখন যদি আমি বলি লিথিয়ামের যেটা আমরা শিখছি তাহলে একবার করে দেই। পানির সাথে যখন বিক্রিয়া করে তখন কি উৎপন্ন করে স্যার? লিথিয়াম হাইড্রক্সিল আয়ন, আর এখান থেকে পানি তোমার উৎপন্ন করলো, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করলো। এখন যদি করি সোডিয়াম, আবার পানির সাথে যখন বিক্রিয়া করে তখন কি উৎপন্ন করবে স্যার? এই যে পানি একটা অণু আছে, সোডিয়াম তো ধনাত্মক, আর পানির অণুগুলোর মধ্যে একটা থাকে হাইড্রোজেন আয়ন আর একটা থাকে হাইড্রক্সিল আয়ন। তাহলে লিথিয়াম নিঃসন্দেহে হাইড্রক্সিল আয়নের সাথে বিক্রিয়া করবে। ওর যদি এক বসানোর দরকার নাই, অর্থাৎ এক এখানে বসানোর দরকার নাই, এখান থেকে কি থাকলো? ও টু থাকলো। তারপরে যদি আমি এখন বলি যে ধরো পটাশিয়াম A2, এখান থেকে দেখো কে ও এইচ, অর্থাৎ ওর কাছে মানে যে আমরা তো জানি যে এর হচ্ছে প্লাস, আর এখান থেকে বাংলা মাইনাস কোনটা থাকে? ও এইচ আয়ন মানে হাইড্রক্সিল আয়ন, এখান থেকে বিক্রিয়া করে উৎপন্ন করে স্যার পটাশিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এরকম করে বাকি যতগুলো এক নাম্বার গ্রুপের যতগুলো আছে সবগুলো এই ক্যাটাগরি বিক্রিয়া করে। আর এগুলো যদি পানির মধ্যে এক একটা করে ধরো এবং পানির মধ্যে স্যার একটু কি করো দ্রবীভূত করো, তখন দেখবে এই যে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে। এই হাইড্রক্সিল আয়ন মানে ক্ষার, এই কারণে এক নাম্বার গ্রুপকে কি বলা হয় স্যার? ক্ষার ধাতু বলা হয়। আশা করি বুঝছেন। এখন প্রশ্ন হচ্ছে দুই নাম্বার কাহিনী দেখেন, দুই নাম্বার গ্রুপকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়। এই যে দুই নাম্বার গ্রুপকে মৃৎ ক্ষার ধাতু, বুঝলাম স্যার যে যেগুলো ধাতু পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, মাত্র শিখলাম। ক্ষার উৎপন্ন করে ধাতু পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করলো, ভালো কথা, কিন্তু মৃৎ ক্ষার কেন? মৃৎ মানে কি স্যার? এখন তোমরা আমাদের এই এলাকার বা আমাদের বাংলাদেশের ভাষায় তো আর মৃৎ না, বাংলাদেশের ভাষায় যদি মৃৎ হলো তাহলে আমরা সব চোখ বন্ধ করে দিলাম, মৃৎ মানে মৃতই নাকি? আসলে কিন্তু তা না, এটা গ্রিক শব্দ। আর এই মৃৎ অর্থ হচ্ছে মাটি। তাহলে এখান থেকে কি বুঝাই স্যার? মাটি কেন? এটা কি কুরবানি টুরবানি দেওয়া আছে বা মাটির নিচে কবর দেওয়া হলো, এখানে ট্যাঙ্কার বাইক রয়েছে, যদি প্রয়োজন পড়ে তাই এইভাবেই বলো, সমস্যা নাই। এই যে দুই নাম্বার গ্রুপের যতগুলো মৌল আছে না স্যার, এগুলো সবগুলো মাটি থেকে আহরণ করে, মানে মাটির মধ্যে থেকে উঠায় নিয়ে এসে জাহির দিয়া বেচারা নিয়ে বিক্রিয়াজন করাই দেবো, তখন দেখো কি উৎপন্ন করছে স্যার? ক্ষার উৎপন্ন করছে। কি ক্ষার মানে? যে তোমার পানির সাথে বিক্রিয়া করে ধাতু, পানির সাথে বিক্রিয়া করে আসছে তোমার ক্ষার উৎপন্ন করে, যে এই মাত্র যে শিখলাম এগুলো উৎপন্ন করে। কিন্তু তুমি কোথা থেকে তুলে নিলেন স্যার? মাটির মধ্যে থেকে তুলে নিয়েছেন। আর এই গ্রিক শব্দকে বলা হয়, মাটিকে শব্দ বলা হয়েছে মৃৎ। এই কারণে দুই নম্বর গ্রুপের যতগুলো আছে সবগুলোকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। আশা করি বুঝছেন। তার একবার দেখেন বিক্রিয়া করে দিই, যেমন ধরো ক্যালসিয়াম, ক্যালসিয়াম পানির সাথে যখন বিক্রিয়া করে তখন করে করেছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করছে, দেখো ক্যালসিয়ামের যোজনী কত? 2, এটা এই পাশে বসবে, আর অর 1 এখানে বসানো দরকার নেই, কারণ আমরা জানি হাইড্রোক্সাইড আয়নের যোজনী হচ্ছে 1, কিন্তু তোমার ক্যালসিয়ামের তো 2, নিঃসন্দেহে দুইটা এখানে বসবে। এখন সর্বশেষ একটা কি থাকলো? হাইড্রোজেন গ্যাস থাকে, কিন্তু এটার 2 এখানে গেছে আর এটার 1 বসানোর দরকার নাই। এখন যদি বলি ম্যাগনেসিয়াম একটু করে দেন স্যার, ম্যাগনেসিয়াম আর যদি পানি বিক্রিয়া করে তাহলে উৎপন্ন করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সিল প্লাস কি থাকে স্যার? H2O। এখন প্রশ্ন হচ্ছে স্যার এখানে জানি কি হবে? এখানে নিঃসন্দেহে 2 হবে, কারণ আমরা জানি ম্যাগনেসিয়ামের যোজনী 2, আর কাছে চলে যাবে, শেষ। এগুলা গেল হচ্ছে তোমার এই কাহিনী। এই 2 নম্বর গ্রুপকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। কেন বলা হয়? আশা করি বুঝছেন, কারণ এগুলো তো পানির মধ্যে যখন আমরা ছেড়ে দেবো তখন দেখবেন এই যেরকম এখানে একটু করে দিয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সিল আয়ন পানির মধ্যে যখন মিশ্রিত করবো তখন ক্যালসিয়াম প্লাস 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 উৎপন্ন করে, যেহেতু 2টা ইলেকট্রন থাকতে পারে। আর OH এখানে পি উৎপন্ন করে স্যার মাইনাস উৎপন্ন করে। আর আমরা জানি যে সকল যৌগ পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোক্সিল আয়ন প্রদান করে ওই সমস্ত যৌগকে বলা হয় কি? ক্ষার। তাহলে এর এক ধরনের ক্ষার। কিন্তু এই ক্যালসিয়ামকে কোথা থেকে তোমার আহরণ করা হয়েছে? মাটি থেকে, তাই এটাকে বলা হয় মৃৎ ক্ষার। আশা করি শেষ, বুঝছেন আপনারা সবাই। গ্রুপ 11 নাম্বার গ্রুপকে কি বলা হয় স্যার? মুদ্রা ধাতু বলা হয়। মুদ্রা কেন স্যার? এখন তো আমরা টাকা ব্যবহার করি, কিন্তু বহুত বছর আগে বা প্রাচীন যুগে যারা আসলো তখন তারা কি ব্যবহার করছেন স্যার? টাকার পরিবর্তে মুদ্রা ব্যবহার করছেন। তোমার হচ্ছে দেরহাম, দিনার এগুলো ব্যবহার করছেন। তারপরে তোমার তামারটা থাকছে, তারপরে তোমার সোনার যেগুলো থাকছে এগুলা, তারপরে তোমার রূপার দিয়ে সিল মাইরা বিভিন্ন ধরনের সম্রাট বা বাচ্চা থাকছে, বা তোমার যারা যারা তখন নেতৃত্ব দিচ্ছে তাদের সিলমোহর মাইরা দিয়ে ওইটা হচ্ছে তখন অর্থ ছিল। এইটা দিয়ে আদান প্রদান করে তারা টাকা তোমার এটা আদান প্রদান করে বিভিন্ন ধরনের জিনিস সামগ্রী কিনছে। ওইগুলাকে বলা হয় তখনকার সময় বলা হয়েছে মুদ্রা। তাই এই সকল যে মুদ্রা যেগুলো আছে এগুলো তৈরি করা হয়েছে কপার, তারপর সিলভার আর গোল্ড। কপার তোমরা জানি এই যে তোমার তামা, সিলভার মানে জানি রূপা, আর গোল্ড মানে জানি স্যার সোনা। এইগুলো দ্বারা কি তৈরি করা হয়েছে? মুদ্রা তৈরি করা হয়েছে। এই জন্য গ্রুপ 11 নম্বরকে বলা হয় মুদ্রা ধাতু। আশা করি এটাও বুঝছেন। এরপরে দেখেন আমাদের গ্রুপ 17 নম্বর গ্রুপকে বলা হয় হ্যালোজেন গ্রুপ। এখন এটাকে হ্যালোজেন বলা হয় কেন? কারণ এটা হচ্ছে তোমার গ্রুপ 17 নম্বর গ্রুপ আছে না, এগুলো হচ্ছে ধাতুর সাথে বিক্রিয়া করে তোমার পানি লবণ উৎপন্ন করে। যে কোনো ধাতুর সাথে বিক্রিয়া করবে তারা উৎপন্ন করে সব লবণ উৎপন্ন করে, এই কারণে এটাকে বলা হয় কি? হ্যালোজেন গ্রুপ। এখন দেখেন স্যার এই 17 নম্বর গ্রুপের মৌলগুলা কোনগুলা?
তোমার এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই যেগুলো আছে এগুলাকে বলা হয় কি 17 নাম্বার গ্রুপের মৌল। আর এগুলা সবগুলো যদি ধাতুর সাথে বিক্রিয়া করে, 1 নাম্বার করুক, 1 নাম্বারের সাথে করুক, আর 2 নাম্বার ধাতুর সাথে করুক, আর 3 নাম্বার যে গ্রুপ আছে তোমার গ্রুপগুলো আছে এগুলোর সাথে করুক, এগুলো সবসময় বিক্রিয়া করে উৎপন্ন করে স্যার এরা হচ্ছে লবণ উৎপন্ন করে। আর এই কারণে এদেরকে বলা হয় কি হ্যালোজেন মৌল। এখন দেখো এই হ্যালোজেন মৌলগুলা কিভাবে উৎপন্ন করে আমরা এখন একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। এখন দেখেন হচ্ছে আমাদের এই হ্যালোজেনের মধ্যে আমরা যেন বলছিলাম কি ধাতুর সাথে, ধাতু দিলাম সোডিয়াম। এখন যদি আমি বলি যে গ্রুপ কয় নাম্বার, 17 নাম্বার গ্রুপের মধ্যে আছে ধরো ফ্লোরিন। ফ্লোরিন তো একা একা থাকতে পারে না, কারণ দ্বি পরমাণু, এই জন্য দুজন মিলে একসাথে থাকে। সোডিয়াম আর ফ্লোরিন যখন বিক্রিয়া করবে তখন উৎপন্ন করে সোডিয়াম ক্লোরাইড। এখন সোডিয়ামের যোজনী কত স্যার? সোডিয়াম কয় নাম্বার? 11 নাম্বার। 10টার মতো হওয়া দরকার। 10টার মতো হইলে আমরা জানি তো ওরা নিয়ম ফলো করেছে 2, 10, 18 সবগুলো নিষ্ক্রিয় গ্যাস। 2 নাম্বারও নিষ্ক্রিয় গ্যাস, 10 নাম্বারও নিষ্ক্রিয় গ্যাস, 18 নাম্বারও নিষ্ক্রিয় গ্যাস। এখন সোডিয়াম চাইবে নিষ্ক্রিয় গ্যাসের মতো হইতে। নিষ্ক্রিয় গ্যাস কয় নাম্বার? কাছাকাছি কি আছে? 10। 10টার মতো হওয়ার সঙ্গে সঙ্গে কয়টা বেঁচে গেল? একটা। ওইটা এই কারণে যোজনী কত? 1 এখানে গেল। আর ফ্লোরিনের যোজনী কত? ফ্লোরিন হচ্ছে তোমার 9 নাম্বার, আর কাছাকাছি কি আছে? নিষ্ক্রিয় গ্যাস 10। তো 10টার মতো হইতে গেলে একটা গ্রহণ করা দরকার। তার মানে যে কয়টা গ্রহণ করে ওটা তার যোজনী। তাহলে ওর যোজনী কত? 1। ওর কাছে আর ওর এর কাছে বসানোর প্রয়োজন নাই। এটা গেল প্রথমকার বিক্রিয়ার পরে যদি আমি বলি একটু বড়, তাদের ধরো ম্যাগনেসিয়াম, ক্লোরিন। ক্লোরিন থাকলে থাকতে পারবে না দ্বিপরমাণু, তাহলে এখান থেকে ম্যাগনেসিয়াম আর ক্লোরিন উৎপন্ন করবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়ামের যোজনী কত? ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2। কেন 2? কারণ 12 নাম্বার, 10টার মতো হওয়ার সঙ্গে সঙ্গে আর 2টা বাইসা যায়, এই 2টা যাবে কার কাছে? ওর কাছে। আর ক্লোরিন কয় নাম্বার? 17 নাম্বার। তাহলে 2, 10 আইটা দাম কত স্যার? 18। 18 মতো হইতে গেলে ওর আর কয়টা দরকার? একটা দরকার। একটা ইলেকট্রন এখানে বসাইলেও যায়, এখানে 1 বসাইলে ম্যাগনেসিয়াম বুঝাবে একটা, না বসাইলে বুঝাবে একটা। তাই তোমার এই কি বলে ইম্প্যাক্ট যে আসছে, মানে তোমার আন্তর্জাতিক মহল থেকে বলে দিয়েছে যে একটা যদি থাকে তাহলে এটা বসানোর প্রয়োজন নাই। এখন যদি আমি বলি ধরো হচ্ছে অন্য একটা নেই, ধরো হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। এখন যদি বিক্রিয়া করে তাহলে কি করে? পটাশিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড। এখন ধরো হচ্ছে এখান থেকে ওর যোজনী 1 এখানে বসানোর দরকার নাই, আর ক্লোরিনের যোজনী কত? 1 এখানে বসানোর দরকার নাই। এখন প্রশ্ন আসতে পারে স্যার এই পটাশিয়ামের যোজনী 1 কেন? কারণ ওই যে 19 নাম্বার আর মতো কার মতো হবে স্যার? 18 মতো। 18 মতো হইতে গেলে আর একটা ইলেকট্রন ত্যাগ করে দেওয়া দরকার। তাহলে যে করে ত্যাগ করে ওটা এসে তার কি যোজনী। আর ক্লোরিন তো আমরা এই মাত্র শিখলাম যে যোজনী কত? 1, কারণ একটা ইলেকট্রন গ্রহণ করে 18 মতো হইতে চাই, তাহলে ওর যোজনী কার কাছে গেছে? ওর কাছে বসানোর দরকার নেই। এখন বলছিলাম যে স্যার এই হ্যালোজেন গুলো জানি কিসের জন্য? এই 17 নম্বর গ্রুপকে হ্যালোজেন বলা হয় কেন? প্রত্যেকটা একই উৎপন্ন করে, সব লবণ উৎপন্ন করে। বিশেষ করে আমরা যেটা খাই এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম আর ক্লোরিন যখন একসাথে বিক্রিয়া করে, যেখানে সোডিয়াম আর ক্লোরিন যখন একসাথে বিক্রিয়া করে তখন উৎপন্ন করে সোডিয়াম ক্লোরাইড। আর এটা হচ্ছে আমাদের খাবার লবণ। এটা মনে রাখবেন যে সোডিয়াম ক্লোরাইড আসলে কি, এটা হচ্ছে আমাদের খাবার লবণ। এটা খাবার লবণ। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের হ্যালোজেন গ্রুপে। এখন যদি বলি নিষ্ক্রিয় গ্যাস, এটা 18 নম্বর গ্রুপে যেগুলো থাকে এগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় মানে কি? নিষ্ক্রিয় মানে ওরা কিচ্ছু করে না, চুপচাপ থাকে। কারণ ওরা কার সাথে বিক্রিয়া করে না, বিক্রিয়ায় অংশগ্রহণও করে না, কেউ ডাকলে যায়ও না। মানে এরকম কিছু কিছু বন্ধু বান্ধব আছে না, খেলবি নদে একটু বুঝেছি না, একটু কালকে পিকনিক খাই, তাও খাবো না, এরকমই না। একটু ভালো জিনিস করি তাও করবো না, মানে যাই করুক না কেন ও করবো না, এরকম টাইপের রোজানি বা খেটকি মার্কে কিছু বন্ধু বান্ধব থাকে। মনে করবেন যে 18 নম্বর গ্রুপের যে গ্যাসগুলো আছে বা মৌলগুলো আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে একই কোয়ালিটির। ওরা না বিক্রিয়া কারোর সাথে অংশগ্রহণ করে, না কাউকে বলে দেয় আমরা ওর সাথে বিক্রিয়া করি। কারণ এরা কি থাকে? নিষ্ক্রিয় থাকে, চুপচাপ থাকে। বিশেষ করে যখন অন্যান্য মৌলগুলা তোমার এই যে করে ইলেকট্রন বিন্যাস করে, বা ইলেকট্রন বিন্যাস বলতে যখন তারা হচ্ছে করতে চায় বিক্রিয়া অংশগ্রহণ করে, তখন এই নিষ্ক্রিয় গ্যাসগুলো মৌলগুলোর মতোই ধর্মগুলো, নিষ্ক্রিয় গ্যাসের যে মৌলের ধর্মগুলো আছে এইগুলো ওরা অনুসরণ করার চেষ্টা করে। আমরাও নিষ্ক্রিয় গ্যাসের মতোই হবো। এই মাত্র যা শিখলাম পটাশিয়াম কয় নাম্বার তার? 19 নাম্বার। ও কার মতো হতে চাইলো? আর্গন। আর্গন তো নিষ্ক্রিয় গ্যাস, 18 নাম্বার। 18 নাম্বার নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়, আর একটা ইলেকট্রন বাইসে গেছে, একটা ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে। তার মানে কার মতো হওয়ার চেষ্টা করছে? আর্গনের মতো হওয়ার চেষ্টা করছে। প্রত্যেকটা মৌল কার মতো হওয়ার চেষ্টা করে? আর্গনের মতো হতে চেষ্টা করে। আর নিষ্ক্রিয় গ্যাসের না একটু অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের প্রত্যেকটা মৌলই, নিষ্ক্রিয় গ্যাসের প্রত্যেকটা মৌলের সর্বশেষ যে শক্তি স্তর আছে এই শক্তি স্তরগুলার পুরোপুরি তোমার ইলেকট্রন দ্বারা পূর্ণ করে। যেমন ধরো আমি এখন কি বলবো স্যার, দেখেন মানে 2 নিয়ম আর অস্ট্রেক নিয়ম বেশি ফলো করে। যেমন ধরো সে হিলিয়াম আছে না, হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস 2 নাম্বার। দেখো আমরা যদি 1 নম্বর শক্তি স্তর করে থাকে, 2টা থাকে, দেখো এখানে 2টা পূরণ করা হয়েছে। নিয়নের কথা যদি বলো, দেখো নিয়নে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে নিয়ম সর্বশেষ কয়টা ফলো করছে স্যার? 8টা ফলো করছে। এই যে অষ্টক নিয়ম 8টা পূরণ করছে, তার মানে অর্ডার শেষ।
তার মানে দেখো এখান থেকে কিন্তু 2 নম্বরে একটা ইলেকট্রন ঢুকবেও না, বেরো হবে না। তার মানে এখান থেকে কি বোঝা যায় যে যেহেতু 2 নম্বর ইলেকট্রন একদম পরিপূর্ণ করে ফেলাইছে, ওয়াট তখন নেবে না। আর আমরা তো জানি নিষ্ক্রিয় গ্যাস কালকার 2 আর 8 এর মতো করে হওয়ার চেষ্টা করে। এই যে 2 আর এই যে এই 2 এর মতো হইছে, ওয়াটের মতো হইছে। আর্গনের দেখো আর্গনের সর্বশেষ কয়টা থাকে? 8টা থাকে। তার মানে ও ওয়াটের মতো হওয়ার চেষ্টা করতে, বা 8 হইছে হইলে কারে তখন আর নতুন করে বিক্রিয়া অংশগ্রহণ করতে চাই না। আর যে সকল মৌল কি করে না, স্যার কোনো বিক্রিয়া করে না, বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে না, এক কথায় কোনো কিছুই করে না, ওগুলো আমরা জানি সে নিষ্ক্রিয়। আর এটা হচ্ছে ওই গ্রুপ 6 নম্বর গ্রুপে রাখা হয়েছে, এটা হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস। আর হিলিয়াম আছে না, হিলিয়াম তো 2 নম্বর থাকার কথা, ও নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ফালানো হয়েছে কেন? কারণ ও কি করে না, কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে না। ওখানে আমার 2 ইলেকট্রন 2 শক্তিস্তর পূরণ আছে, আমার মানে এক নম্বর শক্তিস্তরে 2টা ইলেকট্রন পূর্ণ আছে, আমি তার সাথে বিক্রিয়া করবো না, যাবো না। ওনার বৈশিষ্ট্য নিষ্ক্রিয় গ্যাসেরগুলোর সাথে মিলে যায়, এই কারণে হিলিয়ামকে কোন নম্বরে রাখা হয়েছে? নিষ্ক্রিয় গ্যাসের তালিকায় রাখা হয়েছে। এখন দেখো আমরা আলোচনা করবো অবস্থান্তর মৌল। আর অবস্থান্তর মৌলের জন্য আমাদের থাকে ডি ব্লক মৌল, আর একটা হচ্ছে আয়ন ডি ব্লক মৌল। এই যে ডি ব্লক মৌল আর আয়ন ডি ব্লক মৌলগুলো শেখার জন্য আমরা উপরে একটু লিখছি, আর এটা সহজভাবে বোঝানোর জন্য আমি বাকিগুলো একটু মুছে রাখছি, কারণ তোমাদের একটু সহজ করে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন দেখো এই অবস্থান্তর মৌল শিখতে গেলে আমাদের শিখতে হবে ডি ব্লক মৌল কাকে বলে। ডি ব্লক মৌল কাকে বলে স্যার আমি এখন বলি, দেখো তোমরা একটু পারলে খাতায় যদি থাকে খাতায় লিখে রাখো, আর যদি মনে হচ্ছে যে না স্যার আমি পরে লিখে রাখবো, তাহলে তাও পরে একটু লিখে রাখো। এটা কি দেখো, কোন একটা মৌলের যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের সময় সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে ওই সকল মৌলকে বলা হয় ডি ব্লক মৌল। স্যার বুঝি নাই স্যার, কোনো সমস্যা নাই, যদি না বোঝেন দেখেন আমি এখন লিখে দেই, এটার সাথে বোঝো নাকি দেখো। আমি যদি বলি ভ্যানাডিয়াম কয় নাম্বার স্যার? 23 নাম্বার। এটার ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p6 3d থাকে, আর একটা কি থাকে 4s থাকে। এখন দেখো এই সবগুলা মিলে এইটা এইটা সবগুলা পর্যন্ত কত হয় স্যার? 18টা। এখানে দিলাম, এইটা তো যাবেই, 4s এর দুইটা তো যাবেই নিশ্চিত, তাহলে কয়টা হলো? 20টা। আর না ছিল কয়টা? 23টা। তাহলে বাদ থাকলে কয়টা স্যার? 3টায়। 3টা কোন অরবিটালে প্রবেশ করলে দেখেন তো স্যার, এই যে ডি ব্লক ডি অরবিটালে প্রবেশ করছে না? এই যে সর্বশেষ ইলেকট্রন যখন ডি অরবিটালে প্রবেশ করে ওই মৌলকে বলা হয় কি মৌল? ডি ব্লক মৌল। তার মানে আমি বলতে পারি ভ্যানাডিয়াম হচ্ছে কি ব্লক মৌল? ডি ব্লক মৌল। এরকম আমি আরেকটা নেই দেখো, এখন যদি বলি যে জিঙ্ক 30 নাম্বার, এটা একটু করার চেষ্টা করি। 1s2 2s2 2p6 3s2 3p6 3d, একটা থেকে 4s, 4s এর দুইটা গেল, তাহলে মোটমাট করে হলো 20টা। তাহলে 30টা মিলের জন্য এখানে কয়টা দিবেন স্যার? 10টা দিবেন। তাহলে মোটমাট দেখেন 30টা মিলে গেছে, শেষ। এটা তাহলে সর্বশেষ ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করছে? ডি অরবিটালে প্রবেশ করছে, তাহলে এটাকে বলা হয় কি মৌল? ডি ব্লক মৌল। কিন্তু এখন যখন বিপত্তি বাজবে, এটা হচ্ছে অবস্থান্তর মৌল যখন শিখবো। ডি ব্লক মৌল যাকে বোঝাবো দেখবেন অনায়াসে বুঝতে পারতেছে, কিন্তু যখন বলবো অবস্থান্তর মৌল কোনগুলা, দেখো এখন যে সব মৌলের ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে, অর্থাৎ 1 থেকে 9 অংশ, মানে ডি অরবিটালের মধ্যে কত পর্যন্ত থাকবে স্যার? এই যে তোমার ধরো ডি অরবিটাল, এটা থাকবে 1 থেকে 9 পর্যন্ত। যদি আয়নিত করার পর যে সকল মৌলের যে সব মৌলের ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে, কিন্তু এটা কি হবে? আয়নিত হবে। আমি কোন এক জায়গায় সংখ্যা ভুল গেছে, যে সব মৌলের আয়নিত অবস্থায়, আয়ন তোমরা একটু লিখে দেখো, আয়নিত অবস্থায়, এখানে দেখো ইবিজিবি হবে না, আয়নিত অবস্থায় ডি অরবিটালে আংশিক পূর্ণ থাকে, মানে 1 থেকে 9। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই দেখেন লিখছিলাম আয়ন ডি ব্লক মৌল কি? আয়নিত অবস্থায় থাকতে হবে। আয়নিত আবার কি স্যার? এদিক থেকে দেখেন, এখন কোন একটা মৌল যেমন ভ্যানাডিয়াম আছে না, এই ভ্যানাডিয়াম যদি আমি এখান থেকে 2+ দিতাম, 2+ মানে কি স্যার? এই যে 2 আর 2 হচ্ছে আয়ন। আমরা জানি আয়ন দুই প্রকার, একটা ধনাত্মক আয়ন, একটা ঋণাত্মক আয়ন। 2+ দিছি মানে কি স্যার? এখান থেকে দুইটা ইলেকট্রন কি করছে? ত্যাগ করে দিচ্ছে। যে ধনী হয়, মানে যারা ইলেকট্রন ত্যাগ করে তারা হয় ধনী, আর ধনী থেকে হয় কি? ধনাত্মক। তাহলে এখান থেকে 2+ মানে কি স্যার? দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। এখন দেখেন স্যার, কোন একটা মৌল যদি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে কোন পাশ থেকে ইলেকট্রনটা ত্যাগ করে ওইটাই আমরা দেখবো এখন। যেমন ধরো হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা এখন ব্যাখ্যা করার চেষ্টা করি, ওটা দেখো সোডিয়াম কয় নাম্বার? 11 নাম্বার। এখন যদি আমি বলি সোডিয়াম প্লাস, মানে সোডিয়ামের এক ইলেকট্রন কি করা হয়েছে? ত্যাগ করা হয়েছে। কোথা থেকে ত্যাগ করবে? এখান থেকে কি এটা ত্যাগ করে দিবে যে যা এটা ত্যাগ করে দিলাম, যা যা সম্ভব? নিয়মের মধ্যে কিন্তু এরকম নাই। নিয়মের হচ্ছে ত্যাগ করতে চাইলে যেটা সবচেয়ে সোজা হবে ওইটা হচ্ছে ওরা ত্যাগ করে। দেখো এখন এই সর্বশেষ ইলেকট্রনকে ধরতে আর কষ্ট হয়, তাই ইলেকট্রন যদি ত্যাগ করে, তাহলে সবসময় সব ক্ষেত্রেই প্রত্যেকটা মৌলের ক্ষেত্রেই সর্বশেষ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন কি করা যায়? ত্যাগ করে দেয়। এই যে একটা ইলেকট্রন বলতে যে কয়টা ত্যাগ করে, সর্বশেষ থেকে ত্যাগ করে। এখন দেখো এই যে যদি বলি সর্বশেষ থেকে ত্যাগ করছে, মানে এটা কিন্তু আর নাই, এটা কিন্তু যেরকম এরকমই আসে।
এই যে এখানে যেটা আমরা মোছার চেষ্টা করছিলাম ওটা কিন্তু আছে তাই, কিন্তু এই যে একটা ইলেকট্রন ত্যাগ করা মানে কোথা থেকে ত্যাগ করবে স্যার, সর্বশেষ থেকে ত্যাগ করবে। এখন যদি আমি বলতাম যে এখান থেকে 2 প্লাস, তাহলে সে যে এখান থেকে যে কোনো একটা ইলেকট্রন ত্যাগ হয়ে যাইতো, যেহেতু এখান থেকে বলে নাই শুধুমাত্র প্লাস বলছে, তার মানে এখান থেকে যেরকম আসে এরকমই আমরা জানি সর্বশেষ ইলেকট্রন থেকে ইলেকট্রন কি হয়, ত্যাগ হয়। এখন যদি আমি বলি ভ্যানাডিয়াম 2 প্লাস, এই ভ্যানাডিয়াম 2 প্লাস এটা আমি এখন ধরো এখান থেকে নির্ণয় করার চেষ্টা করবো যে ভ্যানাডিয়াম 23 নাম্বার এটা কয় প্লাস, 2 প্লাস। 2 প্লাস ইলেকট্রন দেখো কোথা থেকে ত্যাগ করা হয়, দেখো এখন আমরা জানি যে 3 নম্বরের শক্তি স্তরে তো তার 8টা যা আছে তাই পূর্ণই থাকে। এখন তার পরবর্তীতে দেখো এখান থেকে ভ্যানাডিয়ামের সর্বশেষে দেখো এখান থেকে 2টা কিন্তু ইলেকট্রন আসলে 4s এ, তার মানে এখান থেকে 2টা দিয়ে নিলাম। এখন বলো স্যার এনে কয়টা হইছে, মোট 20টা হইছে, 2 আর 8 10, 10 আর 8 18, 18 আর 2 কত হলো 20, 23টা মিলানোর জন্য এখনো ইলেকট্রন কয়টা ছিল স্যার, এখনো ইলেকট্রন কয়টা বাদ আছে, 3টা বাদ আছে। আর 3টা ইলেকট্রন দেখো সর্বশেষ ডি অরবিটালে প্রবেশ করছে না, তাহলে ডি অরবিটাল কোনটা, 3d, 3d মানে কোন নাম্বার, 3 নাম্বার শক্তি স্তরে প্রবেশ করছে, 1 2 3, তুমি 3 জায়গায় 3টা ইলেকট্রন বসাই দিলাম, তাহলে ভেজাল শেষ। এখন যদি বলছে যে ভ্যানাডিয়াম 2 প্লাস, তাহলে কোথা থেকে ইলেকট্রন ত্যাগ করছে স্যার, কোন জায়গা থেকে, সর্বশেষ ইলেকট্রন মানে সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করছে নাকি 3 নাম্বার শক্তি স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করছে? আমরা তো জানি যে স্যার এইমাত্র বললাম যে সব সময় দুই ইলেকট্রন ত্যাগ করে আগে সর্বশেষ থেকে ত্যাগ করবে। সর্বশেষ থেকে কয়টা ইলেকট্রন ত্যাগ করছিল, 2টা, উপরে একটা নিচে একটা, তার মানে এই 2টাই বাদ, বাকি যেগুলো থাকে সেগুলো কিন্তু ঠিকই আছে। তার মানে আমি যদি বলি এখন ইলেকট্রন বিন্যাসের সাহায্যে যদি বলার চেষ্টা করি, তাহলে এই যে 2টা আছে না 4s2, আমরা তো জানি যে সর্বশেষ শক্তি স্তর কিন্তু 4s, তাহলে 4s থেকে 2টা ইলেকট্রন ত্যাগ হবে, বাকি এগুলো হবে তোমার এইটুকু হবে ইলেকট্রন বিন্যাস। মানে যদি পরীক্ষায় নৈবিত্তিক এরকম থাকে বা খ নম্বরের প্রশ্ন বলে দিল যে ভ্যানাডিয়াম 2 প্লাস এর ইলেকট্রন বিন্যাসটি করো, তাহলে তোমরা কোনটা করবে, যেখান থেকে 23 নম্বর লেখা 1s2 2s2 2p6 3s2 3p6 3d হবে কয়টা স্যার, 3টা। শেষ। কেন 3টা স্যার, কারণ আমরা শেষে থেকে তো 2টা ইলেকট্রন ত্যাগ করছি, এখন অনেক বাচ্চা আছে দেখো এখান থেকে ওরা কি সমস্যা পাওয়া ওরা করে কি 4s যেহেতু আগে ইলেকট্রন প্রবেশ করে তাই 4s আগে 2 দেয়, তারপর 3d এখান থেকে কয়টা দেয়, 3টা দেয়, এই যে এখান থেকে 3টা দেয়। ওরা বলে যে স্যার এরকম করে দেয়, সমস্যা আছে না, এরকম করে দিলে তো এই ক্ষেত্রে সমস্যা নাই, কিন্তু তোমরা যে সমস্যা বাধাও কোন জায়গায়, এই যখন ইলেকট্রন ত্যাগ করতে বলি তখন আমরা তো বলে রেখে দেই যে সর্বশেষ থেকে ইলেকট্রন ত্যাগ হবে, তখন ওরা কি করে জানো, 2টা ইলেকট্রন ত্যাগ, তাই ওই 3d থেকে ইলেকট্রন ত্যাগ করে, সর্বশেষ যেহেতু ও আছে তাই ও ত্যাগ করি, আসলে কি মূলত ওই জায়গায় আছে, ও কিন্তু আছে এই জায়গায়, আর 4s আছে কোন জায়গায়, ওই জায়গায়। এই কারণে তোমাদের আমি যেটা বলি এটা হচ্ছে তোমরা যেই স্যারের কাছে যেভাবে পড়ো না কেন আজকে থেকে ফলো করার চেষ্টা করবে, যে আমার উপরকার নিয়মটা যে আছে ওইটা ফলো করার চেষ্টা করবে। যেটা কেন ফলো করবেন স্যার, কারণ যখন আমরা এই যে 2 প্লাস ভ্যানাডিয়াম দেবো তখন দেখবে তুমি ইলেকট্রন ত্যাগ করলে গেলে কোথা থেকে ত্যাগ করে দিছো, এখান থেকে ত্যাগ করে দিছো, তোমরা দেখো 3d থেকে ইলেকট্রন 2টা ত্যাগ করে দিয়ে 4s থেকে রেখে দিছো, আসলে কি মূলত তাই হয়, 4s থেকে ইলেকট্রন সরে যায়, 3d যা আছে তাই থাকে। এখন যদি পরীক্ষায় এরকম করে দিত স্যার যে ভ্যানাডিয়াম 3d প্লাস, ব্যাস শেষ। এখন তুমি কি করতে তাই বলো, এখন তোমরা কি করতা, আমরা জানি সর্বশেষ ইলেকট্রন থেকে ছেড়ে দিচ্ছে না, এই যে সর্বশেষ এখান থেকে তো 2টা ত্যাগ করছে, এই 2টা বাদ, আর এখান থেকে আরেকটা ইলেকট্রন ত্যাগ করে দিত। 3d অরবিটালে কয়টা এলো দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা যাইতো। এখন যদি আমরা বলি দেখো 3d এখানে বর্তমান কয়টা আছে, 2টা আর 6টা 8টা, 8টা আর 3টা কয়টা হলো স্যার, 11টা। এখন যদি বলতে যে ওই যে 3 প্লাস, তাহলে তুমি কোথা থেকে ত্যাগ করতে, দেখো এই এটার সাথে একটু কম্পেয়ার করার চেষ্টা করবা, এই যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d আর এটা হচ্ছে 4s, 4s তো এমনি বাদ, আসলে ধরো আমরা উপর থেকে একটু বুঝাইছি, দেখো এখান থেকে 2টা মনে মনে ধরো বাদ, তোমাকে বাদ দিতে বলছে, এখন কয়টা, 3টা কিন্তু প্লাস, মানে 3টা ইলেকট্রন ত্যাগ করছে, এখান থেকে 4s2 মানে 2টা ইলেকট্রন ত্যাগ করলো, এখনো বাদ থাকলো কয়টা, একটা, ওই একটা ডি অরবিটাল থেকে একটা ত্যাগ করে দিবেন, তাহলে আগে ছিল 3টা, আমি যদি আরেকটা ত্যাগ করে দিই তাহলে মোট পাঠ এখন কয়টা থাকে স্যার, 2টা থাকে। এইটুকু লিখে দিবেন পরীক্ষার হলে, এই মাত্র জিনিসটা যেটুকু দেখলাম যে ভ্যানাডিয়াম 3d প্লাস, তাহলে কোনটুকু দিবেন, এইটুকু দিবেন। এখন যদি বলতো ভ্যানাডিয়াম তোমার 5 প্লাস, তাহলে তুমি কি করতা, এখান থেকে কিন্তু তুমি 2টা ইলেকট্রন আগে ত্যাগ করতা, 2টা, আর পরবর্তীতে এখনো 3টা ত্যাগ করে লাগবে, তার মানে তোমার এই সম্পূর্ণ চলে যেত, এই সম্পূর্ণ মানে চলে যায় না, 3d থাকতোই না, যেরকম থাকতো এই মাত্র 3d যদি না থাকে 3p পর্যন্ত এই পর্যন্ত হয়ে যেত তোমার ইলেকট্রন বিন্যাস। আশা করি বুঝছেন আপনারা। কিন্তু এখন যেটা করবো এটা হচ্ছে, এই দেখেন এই যে জিঙ্ক আছে না, জিঙ্ক, এই জিঙ্কের একটু কাহিনী সাজাবো। দেখো জিঙ্ক যদি বলতাম যে 30, জিঙ্ক তো 30 নাম্বারই, এখন যদি বলতাম 2 প্লাস, এই অঙ্কটা করে দাও, জিঙ্কের 2 প্লাস মানে কোনটুক করবেন স্যার, এই দেখেন এই যে আপনার 2 প্লাস মানে 2টা ইলেকট্রন ত্যাগ, 4s থেকে এই 2টা ইলেকট্রন বাদ, বাকি যেটুকু থাকলো এইটুকু হচ্ছে তার থাকলো ইলেকট্রন। দেখো এখন এখান থেকে যদি আমি বলতাম যে
তোমার ইলেকট্রন বিন্যাস করো 1:2 যা আছে তাই, 3d জায়গায় এখানে কত হইতো স্যার 10। কেন 10 হইতো? কারণ এই যে সর্বশেষ দুইটা ইলেকট্রন ত্যাগ 4s এ যা ছিল 4s থেকে দুইটা ত্যাগ করে দেন, তাহলে যে ওর দুইটা ত্যাগ হয়ে গেল, তাহলে ইলেকট্রন বিন্যাস কোনটুক হলো? এইটুক হলো। দেখো আমি কিন্তু দুই পার্টে অঙ্ক করে দিচ্ছি স্যার, একটা একটা করে দুই পার্টে দুটো জিনিস অঙ্ক করে দিচ্ছি। উপরের একটা অংশ ডি ব্লক মৌল দেখাইছি, এখন এখানে আয়নিত অবস্থায় দেখাইছি। আর এই আয়নিত অবস্থায় দেখে আপনাদের কি লাভ হয়েছে? এই দুইটাই কিন্তু আয়নিত অবস্থায় করছি, কিন্তু এই দুইটার মধ্যে থেকে একটা হয়েছে অবস্থান্তর মৌল আর একটা অবস্থান্তর মৌল হয় না, শুধুমাত্র ডি ব্লক হয়েছে। এই যে উপর কাটা হয়েছে তোমার ডি ব্লক মৌল পাশাপাশি অবস্থান্তর মৌল। কেন অবস্থান্তর মৌল? কারণ আমি বলছিলাম যে সকল মৌল আয়নিত অবস্থায় ডি অরবিটালে আংশিক পূর্ণ থাকে বা 1 থেকে 9টা অংশ পূর্ণ থাকে, সেই সকল মৌলকে বলা হয় কি মৌল? ডি ব্লক অবস্থান্তর মৌল। এখন দেখেন স্যার, এই যে ডি অরবিটালে 1 থেকে 3 আছে, মানে 3 আছে, তার মানে আমি জানি 1 থেকে 9 এর মধ্যেই কিন্তু এরা আছে। ডি অরবিটালে 0 হলেও চলবে না, আবার 10 হলেও চলবে না, 1 থেকে 9 এর মধ্যে থাকতে হবে। তাহলে এখানে কত আছে? 3। তাহলে 1 থেকে 9 এর মধ্যে আছে, মানে ভ্যানাডিয়াম 2+ হচ্ছে কি অরবিটাল অবস্থান্তর মৌল। কিন্তু জিঙ্ক 2+, দেখো ডি অরবিটালে কয়টা আছে? 10টা আছে, আমার এখানে 10টা আছে নাই। তার মানে এখানে বলতে পারি যে জিঙ্ক 2+ হচ্ছে কি মৌল? শুধুমাত্র ডি ব্লক মৌল, অবস্থান্তর মৌল নয়। ভালো করে বুঝলেন, দেখেন এটা কিন্তু ডি ব্লক মৌল, তারপরে কিন্তু কি মৌল নাই? অবস্থান্তর মৌল হয় নাই। তার মানে এখন যদি বলি যে পরীক্ষায় এরকম যদি থাকে যে সকল অবস্থান্তর মৌল তোমার ডি ব্লক মৌল, সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। কেন? ব্যাখ্যা করো। তাহলে তুমি এই ব্যাখ্যা করে দিতে পারবেন। দেখেন ভ্যানাডিয়াম ডি অরবিটালে প্রবেশ করছে, যেমন ডি ব্লক মৌল। জিঙ্ক ডি অরবিটালে প্রবেশ করছে, তার মানে এটা কি অরবিটাল কি ব্লক মৌল? ডি ব্লক মৌল, কিন্তু অবস্থান্তর মৌল নয়। কেন অবস্থান্তর মৌল নয়? যখন আমরা ভ্যানাডিয়াম 2+ অরবিটাল তোমার ইলেকট্রন বিন্যাস করলাম, তখন ডি অরবিটালে কয়টা থাকলো? 3টা থাকলো, তার মানে এটা আছে অবস্থান্তর মৌল। কিন্তু জিঙ্ক 2+ দেওয়া যখন করছি তখন ডি অরবিটালে কয়টা ছিল স্যার? 10টা ছিল, কিন্তু 10টা তোমার হবে না, আমরা জানি 1 থেকে 9টা পর্যন্ত থাকতে হবে। এই ডি অরবিটালে 1 থেকে 9টা পর্যন্ত থাকা লাগবে, কিন্তু না আসবে, এটা 10টা। এটা কি মৌল না? অবস্থান্তর মৌল না। তাহলে এখান থেকে দেখো এটা কিন্তু ডি ব্লক মৌল, এটাও কিন্তু ডি ব্লক মৌল। তাহলে এই যে সকল ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল হইলো না। কিন্তু দেখো এটাও তোমার আমি এখান থেকে বলছিলাম যে সকল তোমার ডি ব্লক সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, এর একটা অবস্থান্তর মৌল কিন্তু এর ডি ব্লক মৌল। আমি যদি অন্য একটা নিলাম, তোমরা এখন দেখো এখান থেকে তোমরা টাইটেনিয়াম দেওয়া করতে পারবে। দেখো টাইটেনিয়াম যখন আমরা 2+ দেবো, তাও দেখো ডি অবস্থান্তর মৌল হচ্ছে ডি ব্লক। দেখো যেই মনে করো যে সকল মৌলই তোমার কি হয়? অবস্থান্তর মৌল হয়, তারাই ডি ব্লক মৌল, নিঃসন্দেহে তারাই ডি ব্লক মৌল। এই দেখো ও হচ্ছে কি মৌল ছিল? তোমার ডি ব্লক মৌল ছিল, আবার অবস্থান্তর মৌল হয়েছে, মানে অবস্থান্তর মৌল থাকলেই ওটা কি মৌল? ডি ব্লক মৌল। কিন্তু এই যে ডি ব্লক মৌল থাকলেই কি হবে না? অবস্থান্তর মৌল হবে না। এটা হচ্ছে তার কারণ। আর তোমরা যখন লিখবা তখন অবস্থান্তর মৌল কাকে বলে, ডি ব্লক মৌল কাকে বলে আগে সংজ্ঞা দিবেন, তারপরে যে উদাহরণ 2-3টা টেনে এসে দিবেন, হয়ে গেল। এই ছিল আজকে আমাদের এই পর্যন্তই। আর আগামী দিনগুলোতে আমরা চেষ্টা করবো সৃজনশীল নিয়ে আসার, বা যদি কোনো অংশ বাকি থাকে বা তোমাদের এই অধ্যায়ে কোনো একটা সমস্যা থাকে আমাদের কমেন্টে একটু জানিয়ে দিও, তাহলে আমরা ওই অনুসারে তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।